আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। জব কাউন্সিলের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? শিলা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার। ভাই একটু ওই যে সবাইকে আনমিউট করে দিন তো। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? এই তো ভাই, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আর খুব বেশি কথা না বাড়াই, আমরা ন্যারেশন নিয়ে কথা বলবো। আমি একটা ক্লাসে শেষ করা দিতে পারি চাইলে 1.5 ঘন্টায়, কিন্তু আমরা এটা নিয়ে দুটো ক্লাস নিব যাতে করে আপনাদের পারফেক্ট ওয়েতে এটা শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন আমরা খুব বেশি আজাইরা ইন্ট্রো বা অহেতুক গল্প না করে মূল টপিকে চলে যাই। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই যে ন্যারেশন যে বিষয়টা, এটার বাংলাটা কি? দেখেন, উক্তি। ন্যারেশনের বাংলা আমরা নর্মালি পড়ে আসছি উক্তি, তাই না? অথবা এটাকে বলা যায় বক্তব্য। আপনি বক্তব্য অথবা উক্তি বলতে পারেন। এই যে বক্তব্য বা উক্তি, এর নামই হচ্ছে ন্যারেশন। অনেকে ভাবে যে এই জিনিসটা সেটা হচ্ছে বক্তা যা বলে তাই তো বক্তব্য, তাহলে আমরা যে কথা বলি সেটাই মনে হয় ন্যারেশন। না, অসম্ভব। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি স্পিকার, আপনি লিসনার, আপনি আমার কথা শুনছেন, এটা ন্যারেশন না, এটা বক্তব্য, বাট এটা ন্যারেশন না। আবার আপনি আমাকে যখন কথা বলছেন, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার কথা শুনতেছি, আপনাকে রিপ্লাই দিচ্ছি, এইটাও বক্তব্য, তবে ন্যারেশন না। ন্যারেশন হওয়ার শর্ত হচ্ছে গিয়ে আমি যে কথাটা বলতেছি এই কথাটাই আরেক জায়গায় আমি অথবা আপনি উদ্ধৃতি দিবেন। ওকে, যেমন ধরে নেন শিলা আক্তার বললো যে স্যার আমার বয়স 13 বছর, এইটাই যদি আমি আপনাদেরকে এসে বলি, জানেন শিলা আক্তার বলল তার বয়স 13 বছর, অথবা জানেন শিলা বলেছিল আমার বয়স 13 বছর, এই যে দেখেন শিলা যা বলছিল সেটা তখন ন্যারেশন ছিল না, কিন্তু আমি শিলার কথাটাই যখন এসে আপনাদের সাথে ব্যক্ত করতেছি, কথা বলতেছি, তখন এটা ন্যারেশন হয়ে যায়। তাহলে ন্যারেশন হওয়ার শর্ত হচ্ছে গিয়ে আমি কথা বললেই সেটা ন্যারেশন হবে না। ওকে, এই বক্তব্যটা আরেক জায়গায় উদ্ধৃতি দিতে হবে বা বলতে হবে। যদি তাই বলি আমরা, তাহলে সেটা ন্যারেশন হয়ে যায়। তা আপনার আমার জানা আছে যে ন্যারেশন গুলো হচ্ছে প্রাথমিকভাবে দুই প্রকার, তাই না? প্রাথমিক না, সার্বিকভাবে আপনি বলতে পারেন ন্যারেশন হলো দুই রকমের। এর মধ্যে একটা হলো ডিরেক্ট অর ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। এবং আরেকটা হলো ইনডাইরেক্ট অথবা ইনডিরেক্ট, যেটা ভালো লাগে বললেন আপনারা, ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন ধরে নেন একজন মানুষের কথা বলতেছি, যে এই মানুষটা বলল, ধরেন আমরা লিখলাম হি সেড, সে বলল আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। ওকে, দেখেন এই যে কেউ একজন বলল আই আই এম ওকে, আমি ঠিক আছি, এই কথাটা আমরা এভাবে বলতে পারি যে হি সেড দ্যাট হি ওয়াজ ওকে। তো দেখেন এই যে আমি লিখেছিলাম হি সেড আই এম ওকে, এটাই আমি বললাম হি সেড দ্যাট হি ওয়াজ ওকে। এই যে বক্তা যে কথাটা বললো সেটাকে আমি একটু ঘুরায় বললাম, সে যা বলেছিল আমি যদি তাই বলি, ডিরেক্টলি তাই যদি উত্থাপন করি, এটা ডিরেক্ট স্পিচ। আর যদি কিছুটা ঘুরায় বলি, তাহলে এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ। আই হোপ এই জায়গাগুলো নিয়ে আপনাদের কারো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, এগুলো পারবেন। ওকে, এগুলো পারবেন। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার তেমন কোনো সুযোগ দেখছি না। তাহলে ন্যারেশনকে আপনি যদি ভাগ করেন, দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে ডাইরেক্ট বা ডিরেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট। সো দেখেন, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, তখন বক্তার বক্তব্যটাকে তখন আমরা সাধারণত ইনভার্টেড কমার ভিতরে রাখি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু মাথায় রাখবো, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন তিনটা বিষয় পরিবর্তন হবে। ন্যারেশন চেঞ্জ করলে তিনটা বিষয় পরিবর্তন হয়। ওকে, এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখেন, ডিরেক্ট স্পিচটিকে ইনডিরেক্ট স্পিচ বানানোর সময় শুধুমাত্র, এই শুধু বললে মাত্র বলতে হয় না, তিনটা বিষয় পরিবর্তিত হয়। এই বিষয় তিনটা কি কি? নাম্বার ওয়ান, পার্সন
এটা পরিবর্তন হয়। নাম্বার টু টেন্স। তবে আমরা টেন্স বলবো না, আমরা আমাদের আজকের আলোচনায় টেন্সটাকে বাদ দিব, কেটে দিব, কেটে দিয়ে আমরা বলবো ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড, নৈকট্যবাচক বা কাছের যে শব্দগুলো, এগুলোকে দূরত্ববোধক বা দূরের শব্দ বানিয়ে ফেলবো। ওকে, আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দিই। এত শব্দ হচ্ছে কেন? এত শব্দ হচ্ছে কেন? এই টুংটাং টুংটাং শব্দ হচ্ছে আপনাদের। মানে আপনারা কথা বলার প্রয়োজন হলে হ্যান্ড রেইজ করবেন। হ্যাঁ, আমি আপাতত সবাইকে মিউট করে রাখলাম। প্রয়োজন হলে হ্যান্ড রেইজ করবেন অথবা কমেন্ট করবেন, আমি কথা বলার সুযোগ দিব আর কি। কারণ বাইরে থেকে সাউন্ড আছে স্যার, এই সাউন্ডটা এখন প্রায়ই হয়। আচ্ছা আচ্ছা, আজব তো বাবা, এরকম তো হওয়ার কথা না। দেখেন, ধরুন আমি একটা বাক্য লিখলাম এরকম, যে হি সেড আই অ্যাম সিক নাও। সে বলল আমি এখন অসুস্থ। এইটাই আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ হবে এটা আমি পরে ব্যাখ্যা করতেছি বাবা, জাস্ট একটু দেখেন। এই যে ছিল হি সেড, আমি লিখলাম হি সেড দ্যাট। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা, এই সেড এর উচ্চারণ হচ্ছে সেইড, সেইড না কিন্তু, হ্যাঁ সেড। হি সেড দ্যাট, এই যে আই হয়ে গেল হি, এম হয়ে গেল ওয়াজ, সিকের জায়গায় সিকেই থাকলো, তবে নাওটা হয়ে গেল দেন, THEN, দেন। আচ্ছা ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, দেখেন, হি সেড, সে বলল, আই অ্যাম সিক নাও, আমি এখন অসুস্থ। এইটাই আমরা যখন ন্যারেশন চেঞ্জ করতেছি, এটা হয়ে যাচ্ছে হি সেড দ্যাট, সে বলল যে সে তখন অসুস্থ ছিল। আপনি যদি জাস্ট এই ন্যারেশনটার দিকে একটু তাকান, তাহলে দেখতে পাবেন ছিল আই ফার্স্ট পার্সন, আমরা বানাই ফেলছি হি থার্ড পার্সন, তার মানে পার্সন পরিবর্তন হয়। ছিল অ্যাম প্রেজেন্ট টেন্স, আমরা বানাই ফেলছি ওয়াজ পাস্ট টেন্স। অথবা বলতে পারেন ছিল প্রেজেন্ট টেন্সের ফাইনাইট ভার্ব, আমরা পাস্ট টেন্সের ফাইনাইট ভার্ব বানাই ফেলছি। এরপরে দেখেন নিয়ারেস্ট ওয়ার্ড, এই যে ছিল নাও, এই নাও মানে হলো এখন। এখন শব্দটা কাছের, আমরা বানাই ফেললাম দেন, আমরা বললাম তখন দূরের। তার মানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, এই যে তিনটা জায়গায় আমাদেরকে পরিবর্তন করতে হয়। আর কিছু কিছু জায়গাতে এই যে রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করব, এটা অবশ্য ভার্বেরই পরিবর্তন। ওকে, এখন আর সাউন্ড হচ্ছে না মনে হয় নাকি? সাউন্ডটা আসতেছিল কোথা থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকুর মধ্যে আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে বলে ফেলতে পারেন আমাকে। এবার আসেন, কোথা থেকে আসতেছে ভাই সাউন্ডটা? মানে একটা অড সাউন্ড আসতেছে তো। আচ্ছা ওকে, একটা একটু পর পর সাউন্ড আসতেছে। হ্যাঁ স্যার, কোনো সাউন্ড করছে না। নতুন কেউ জয়েন করলো, আচ্ছা সাউন্ডের কারণে আর কি বিরক্ত লাগতেছে, বুঝছেন?
এই জন্য চেক করলাম যে কোনো সাউন্ড আসতেছে কিনা। নিগার সুলতানা বলতেছেন যে স্যার কোনো সাউন্ড আসতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, হ্যাঁ। দেখেন, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেক বই এই কথাটা বলে, অনেক বই এই কথাটা বলে না। কেন বলে না আমি জানি না বাবা। তো দেখেন, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো, এখানে একটা বেসিক আইডিয়া মাথায় রাখেন। আচ্ছা, তো দেখেন, এই আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ডিরেক্টে অ্যাসার্টিভ থাকলে ইনডাইরেক্টে গিয়ে অ্যাসার্টিভ হয়, ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ হয়, ইম্পেরাটিভ থাকলেও অ্যাসার্টিভ হয়, অবজেক্টিভ থাকলেও অ্যাসার্টিভ হয়, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ হয়। দ্যাট মিনস হোয়াট এভার দ্য ডিরেক্ট স্পিচ ইজ, ডিরেক্ট স্পিচ যেটাই হোক না কেন, ইনডিরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচে আপনাকে গিয়ে অ্যাসার্টিভ বানাতে হবে। তার মানে আপনি যতবার ন্যারেশন চেঞ্জ করতেছেন, ততবার যেই ক্যাটাগরির সেন্টেন্সই থাকুক, ঘুরায় ফিরায় আপনার অ্যাসার্টিভে আনতে হবে। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। অর্থাৎ যেই কোনো ভাবে থাকলেই আমাদেরকে এইভাবে স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আপনাকে ঘুরায় ফিরায় অ্যাসার্টিভে আসতে হবে। ওকে ডিয়ার? আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখবো। আর আমরা বললাম, দেখেন আমাদের চেঞ্জ হচ্ছে কি কি। আমাদের চেঞ্জ হচ্ছে পার্সন, টেন্স। তাহলে আমরা প্রথমে এখন একটু পার্সনের পরিবর্তনটা দেখে নেব। এই যে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন, যে কোনো মূল্যে কিভাবে করবেন আমি জানি না, এই বক্সটা আপনাদের মুখস্থ করতে হবে। তো প্রথমে লেখা পার্সন, এই যে ফার্স্ট পার্সন। এরপরে সাব লেখা, এটা হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড ডাবল পজেসিভ। আপনারা যেই কাজটা করবেন, আপনি এটাকে সাবজেক্টিভ মনে না রেখে রাখতে পারেন এটা হলো নাম্বার ওয়ান, এই যে অবজেক্টিভ না বলে নাম্বার টু, পজেসিভ না বলে নাম্বার থ্রি, রিফ্লেক্সিভ না বলে নাম্বার ফোর, এবং ডাবল পজেসিভ না বলে নাম্বার ফাইভ বলবেন। ওকে, এটাকে নাম্বার ফাইভ বলবেন। এখন আপনাকে যে কোনো মূল্যে এটা, এই চার্টটা মুখস্থ করতে হবে। একটা এস নিচে নেমে গেছে, আমি এটা উপরে তুলে দিলাম, হ্যাঁ। আপনি এটা কিভাবে মাথায় রাখবেন? আঙুলে কর গুনে গুনে মুখস্থ করবেন। মাথায় রাখবেন আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার সেলভস, আওয়ার্স। পার্থক্যটা কি বাবা? একজন হলে সেলফ হয়, একাধিক হলে সেলভস হয়। দেখেন, আই হলো সিঙ্গুলার, তাই হলো সেলফ। উই হলো প্লুরাল, তাই হয়েছে সেলফ, হ্যাঁ, সেলভস। এবার দেখেন, ইউ নিজেই সাবজেক্টিভ, নিজেই অবজেক্টিভ। হ্যাঁ, দেখতে একই রকম মনে হলেও এদের মধ্যে একটু কিঞ্চিত পার্থক্য আছে। পার্থক্যটা হলো ভার্বের পূর্বে অর্থাৎ সাবজেক্ট হিসেবে থাকলে আপনি ধরে নেবেন এক নাম্বার ফর্ম, ভার্বের বা প্রেপোজিশনের পরে থাকলে সেটা অবজেক্টিভ ফর্ম বা দুই নাম্বার ফর্ম। এই চারটা আপনাকে যে কোনো মূল্যে মুখস্থ করতে হবে। তাহলে আমরা মুখস্থ করবো এভাবে: আই, মি, মাই, মাইসেলফ, মাইন। I, me, my, myself, mine. We, us, our, ourselves, ours. He, him, his, himself, his. She, her, herself, hers. এইটা এখন বলতে পারেন, ভাই এই ডিজিটাল যুগে অ্যানালগ সিস্টেমে আঙুলে কর গুনে গুনে নখ তুলে তুলে কেন মুখস্থ করতে বললেন? কারণ এটার একটা খুব জরুরত আছে, আদারওয়াইজ আমি বলতাম না। ঠিক আছে, এটা খুব প্রয়োজন আছে আর কি। এই জন্যই বলেছি যে কষ্ট করে আঙুলে কর গুনে গুনে মুখস্থ করবেন। কেমন? তাহলে এটা আমরা ট্রাই করলেই পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা মাথায় রাখবো আই, মি, মাই, মাইসেলফ, মাইন। এবার আসেন উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স। ইউ, ইউ, ইয়োর, yourself or yourselves, yours. হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। এই হিজের সাথে হিজের পার্থক্য আছে। এগুলো আমি প্রোনাউনের ক্লাসে আপনাদের সাথে ডিটেইলড আলোচনা করেছি, এখানে আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। তারপর দেখেন শি, হার, হার, হারসেলফ, হার্স। দেই, দেম, দেয়ার, দেমসেলভস, দেয়ার্স। এটা একটু মুখস্থ করতে হবে। আপনারা একটু কমেন্ট করেন তো কার কার মুখস্থ আছে। আপনাদের কার কার মুখস্থ আছে একটু কমেন্ট করেন তো বাবা। আচ্ছা, অনেকেরই মুখস্থ আছে, তাই না? থ্যাংক ইউ। তাহলে আসেন, এটা মুখস্থ করার পর এইবার আমরা যেই কাজটা করব, আমরা টেন্সের ঘরটা মুখস্থ করব। দেখেন, আমাদের অনেকেই এই ন্যারেশন পরিবর্তনের সময় এভাবে পড়ে আসছেন যে ডিরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট করতে গেলে এইভাবে পড়ে আসছেন। কিভাবে পড়ছেন? যে প্রেজেন্ট
ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়। আবার পড়ে আসছেন এইভাবে যে পাস্ট ইনডেফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়। তো দেখেন আহ, আমি এইভাবে আপনাদেরকে শেখাবো না, বা এইভাবে আমি মুখস্থ মানে টেন্স দিয়ে করাবো না। বরং আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা লিখে দিই, সাবজেক্ট প্লাস ভি2 ভি1 প্লাস ধরে নেন আদার্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স। তো দেখেন আমি আপনাদেরকে টেন্স দিয়ে না শিখায় জাস্ট বলবো যে ভাই আপনি এখান থেকে সাবজেক্ট আর আদার্স বাদ দেন, এইখান থেকে সাবজেক্ট আর আদার্স বাদ দেন। বাদ দিয়ে আপনি এটাকে এইভাবে টেন্স দিয়ে না পড়ে আপনি জাস্ট বলেন যে ভি1 থাকলে ভি2 হয়। দেখেন আমরা কিন্তু বলতে পারতাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, আমরা এটা বলবো না, আমরা বরং বলবো ভি1 থাকলে ভি2 হয়। আবার দেখেন আমরা পড়ে আসছি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস আদার্স। আমরা এখন যে কাজটা করব, সাবজেক্ট বাদ দিব, আদার্স বাদ দিব, সাবজেক্ট বাদ দিব, আদার্স বাদ দিব, বাদ দিয়ে আমরা এটাকে এইভাবে বলি, বেটার হবে যে ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 হয়। তাহলে খেয়াল করেন ভি1 থাকলে ভি2 হয়, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এর চেয়ে অনেক সহজ এই পুরো প্রক্রিয়াটাকে, তাই আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছি যে যারা টেন্সে দুর্বল বা টেন্স শনাক্ত করতে যাদের ঝামেলা, দুর্বল হন আর সবল হন সবাই এই জিনিসটা মাথায় রাখতে পারেন যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব ভি1 থাকলে হবে ভি2, আর যদি ভি2 থাকে সেক্ষেত্রে আমরা লিখব হ্যাড প্লাস ভি3। যদি এম ইজ আর থাকে আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করলে আমি যার জায়গায় ওয়াজ ওয়ার লিখবো। যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা সেই জায়গাটাতে লিখবো হ্যাড বিন। যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা লিখবো হ্যাড। দেখেন তো এটা কি খুব বেশি কঠিন মনে হবে নাকি পারবেন ইনশাল্লাহ? আশা করি এটা খুব বেশি কঠিন হবে না, পারা যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা কথা বলতে চাইলে নিজেকে আনমিউট করে কথা বলে আবার মিউট করে রাখবেন প্লিজ। দেখেন এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, তার মানে প্রশ্ন নাই, তাই না? এবার দেখেন আরেকটু মনে রাখবেন, যদি একটা হ্যাড থাকে, যদি একটা হ্যাড থাকে আপনাকে দুইটা হ্যাড লিখতে হবে। কেন লিখতে হবে পরে ব্যাখ্যা করতেছি, হ্যাঁ। অথবা এখনো বলে দেওয়া যায় যে ভি2 থাকলে আমরা জানি ভি2 থাকলে আমাদেরকে হ্যাড প্লাস ভি3 লিখতে হয়। মজার ব্যাপার হচ্ছে হ্যাড নিজেই ভি2, তাই আমাদেরকে হ্যাড প্লাস ভি3 লিখতে হয়। হ্যাডের ভি3 হচ্ছে হ্যাড নিজেই, তখন সেটা হয়ে যায় হ্যাড হ্যাড। আচ্ছা, এরপরে মাথায় রাখবেন যদি হ্যাড প্লাস ভি3 থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবে না, আমরা হ্যাড প্লাস ভি3 লিখবো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে স্টুডেন্টরা ভুল করে। সেটা হলো অনেকেই আছেন যারা শ্যাল থাকলে শুড লেখেন। মাথায় রাখবেন শ্যাল থাকলে ভুলেও শুড লেখা যাবে না। শ্যাল থাকলেও উড লিখতে হবে, আপনার উইল থাকলেও উড লিখতে হবে। আর ক্যান থাকলে খুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে সব জায়গাতে মাস্ট লিখতে পারবেন। তবে হ্যাড টু লিখতে পারবেন চিরকালীন, চিরকালীন বাধ্য বাধকতা না থাকলে। এটা আমি পরে ব্যাখ্যা করবো, হ্যাঁ। তাহলে হ্যাড টু লিখতে পারবেন যেখানে চিরকালীন বাধ্যবাধকতা নাই সেই জায়গাতে। এরপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে দেখেন যদি শুড থাকে, তাহলে খেয়াল করেন কিন্তু ওই যে শ্যাল থাকলে এবং উইল থাকলে উড লিখতে হয়। আর যদি শুড থাকে তাহলে শুড লিখবেন, হ্যাভ লিখবেন, সাথে আপনাকে ভি3 লিখতে হবে। ওকে। উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট, এই জায়গাগুলোতে আমাদের কোনো চেঞ্জ হবে না। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের পার্সন দেখা হয়ে গেল, আমাদের টেন্স দেখা হয়ে গেল। আমরা দেখেছিলাম তিনটা বিষয় পরিবর্তন হয়, কি কি বাবা? পার্সন, টেন্স।
টেন্স না বলে আমরা ফাইনাইট ভার্ব বলি, বেটার হবে। এখন দেখবো আমরা যে কাছের শব্দগুলোকে কিভাবে দূরের শব্দ বানাতে হয়, বা নৈকট্যবাচক শব্দগুলোকে কিভাবে দূরত্ববোধক শব্দে পরিণত করতে হয়। যেমন এই যে ডিরেক্ট স্পেসে যদি থাকে নাও, এই নাও মানে কি বাবা? নাও মানে হলো এখন, কাছের শব্দ। আপনি লিখতেছেন দেন, মানে কি? তখন, দূরের শব্দ। থাকতেছে দিস, মানে এইটা বা এটা। আপনি লিখতেছেন ওইটা বা সেটা, দূরের হয়ে গেল। দিস, এই যে দেখেন এগুলো, আপনি এটাকে দূরের শব্দ বানায় দিলেন, আপনি লিখতেছেন সেগুলো। অথবা ওইগুলো। এই যে হিয়ার, এখানে, আপনি লিখতেছেন দেয়ার, সেখানে। তার মানে কাছের শব্দগুলো সব আমরা দূরের শব্দ বানায় ফেলতেছি। টুডেই মানে আজ বা এই দিন, আপনি বলতেছেন দ্যাট ডে, সেদিন। এবার দেখেন টু নাইট, আজ রাত্রি, দ্যাট নাইট, সে রাত্রি। তার মানে দেখেন আমরা কাছের যে শব্দগুলো এগুলোকে দূরের শব্দে পরিণত করছি। এই যে ছকটা, এটা আপনাকে অ্যাট এনি কস্ট মুখস্থ করতে হবে। এখানে একটা বিষয় মাথায় রেখেন, যদি কাম শব্দটা দিয়ে আশা বোঝায়, কোনো জায়গায় আশা বোঝায়, তাহলে আপনি গো শব্দটা দিয়ে যাওয়া বোঝাতে পারবেন। তবে কাম থাকলে সবসময় গো লেখা যাবে না। যেমন ধরে নেন একটা বোকামি করে ফেললেন, আপনি লেখা আছে ইনকাম, আপনি লিখলেন ইন গো। হয় না তো এটা? হয়? হবে না, ঠিক আছে। আবার ধরে নেন এরকম থাকলো কাম রাউন্ড, মানে সুস্থতা লাভ করা, আরোগ্য লাভ করা। এখন আপনি যদি বলেন গো রাউন্ড, তাহলে তো হবে না রে বাবা। ঠিক আছে? তাহলে কাম থাকলে সব জায়গাতে আপনি চাইলে কাম লিখতে পারেন, অর্থাৎ এই যে খাম থাকলে খাম লিখতে পারেন, অথবা গো লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এই তিনটা চার্ট যদি আপনার মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা খুব ইজিলি ন্যারেশনটাকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, আসেন আমরা ন্যারেশন পরিবর্তনে যাব। তার আগে আমরা দুইটি দুইটি অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু শিখে নেই। দুইটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা একটু এখন শিখে নেব। তার আগে আপনারা একটু বলেন তো বাবা, এই যে এরকম একটা সাইন দেখছেন আপনারা, তাই না? এই সাইনটাকে আপনারা কি বলেন? আপনারা সবাই এটাকে বলেন ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন, তাই তো? এটাকে আমরা ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন বলি। একটু খেয়াল করেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে রূপা told মি, রূপা আমাকে বলল আই নিড ইওর হেল্প। রূপা আমাকে বলল আই নিড ইওর হেল্প, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তো আপনারা জাস্ট একটু এই জায়গাটাতে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ পেয়েছি। আপনারা আমাকে কি কাইন্ডলি বলতে পারেন ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে কি বলে? কে বলতে পারবেন? চেষ্টা করেন একটু। তারপরে আমরা দেখব ইনভার্টেড কমার বাইরের অংশটাকে কি বলে। অনলাইনে যারা আছে, রিপোর্টিং, বাইরের অংশটাকে কি, ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে কি বলে ভাই? স্যার রিপোর্টিং পিস। রিপোর্টেড স্পিচ, তাই তো? ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। বাইরের অংশটাকে কি বলা হয়, সুমাইয়া বলেন। সুমাইয়া বিনতে, রিপোর্টিং স্পিচ। বাইরের অংশটাকে কি বলে বাবা? স্পিচ। আর তো রিপোর্টিং লিখলাম, এবার কি বলবো আমি, বাইরের অংশটাকে কি বলে? ভার্ব। রিপোর্টিং স্যার। ভার্ব। রিপোর্টিভ এই সমস্যাটা এখানে দেখেন, আমি যখন পিচ্ছি ছিলাম স্পিচ। আমারে তখন পড়াইছে বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। এখন আপনি বলেন তো, বাইরের অংশে রূপা আছে না? রূপা এই মেয়েটাকে একটা ভার্ব? জীবনেও না। এরপরে না বাইরের স্যার, অংশে কি আছে? রিপোর্টিং স্পিচ। এই তো ঠিক আছে। এখন দেখবেন আপনি বাংলাদেশের 10% বইয়েও এই তথ্যটা পাবেন না। বাংলাদেশের 10% বইও এই তথ্যটা দেয় না তারা। যেমন আমি নিজেই অনেক বই পড়ছি, আমি জানি না তারা এখন রিসেন্টলি ঠিক করছে কিনা। তারা বলে ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে, বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। চিন্তা করেন কত বড় বোকার মতো কথা। বাইরের অংশ তো রূপা আছে, বাইরের অংশ তো আমি আছি। এখন রূপা মি, এগুলো মি কি কোনো আছে। ভার্ব হতে পারে?
পারে না, তাহলে আপনাকে বলতে হবে এই অংশটার নাম হলো স্পিচ। রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে যে স্পিচ ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং এটাকে ভার্ব। রিপোর্টেড ভার্ব। এইটাকে আপনি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। ভার্ব। আর রিপোর্টিং ভার্বের আগের অংশটা কি? সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরের অংশটা অবজেক্ট। আমরা অনেকে এই যে জিনিসটা, সিম্পল জিনিসটা না বুঝা বোকার মতো আমরা এই রূপা told me পুরো অংশটাকে আমরা ভার্ব বলি। যারা পুরো অংশটাকে ভার্ব ভাবতেছেন তারা কিন্তু চরম বোকা ভাই। একটা পুরো সেন্টেন্সকে কি কেউ ভার্ব বলতে পারে নাকি? কিন্তু আমরা বোকার মতো অনেকে এই কথাটা বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু আমাদেরকে মনে রাখতে হবে, এই যে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা, এইটা হলো মূলত আমাদের বক্তা, অথবা আপনি বলতে পারেন স্পিকার। আর এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা, এইটা হলো মূলত শ্রোতা, বা আবার লিস্টেনার বলে না বাবা, হ্যাঁ লিসনার। এখন আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু অংশ পাচ্ছেন, এই এতটুকু অংশ হলো মূলত, এই এতটুকু অংশ হলো মূলত আমাদের জন্য দেয়া বক্তব্য। আমরা যেটা মাথায় রাখবো, বক্তা এবং শ্রোতার মধ্যে কোনো রূপ পরিবর্তন আসবে না। আমরা বক্তা আর শ্রোতাকে চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব বক্তব্যকে। ঠিক আছে। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? যদি থাকে প্লিজ আমাকে বলতে পারেন। আই এম ড্যাম শিওর না স্যার। আপনার প্রশ্ন নাই। এবার আসেন আমরা তাহলে এবার ন্যারেশন পরিবর্তনে চলে যাই। তাহলে একদম শুরুতে আমরা যেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমি আর ভি লিখে রাখছি। এটাকে রহিমা ভাবি বা রূপা ভাবি বলার দরকার নাই, এটা রানা ভাইও না, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে পারবো সেড, অথবা সেড টু, অথবা টোল্ড। কোন জায়গায় সেড লিখতে হবে, কোন জায়গায় টোল্ড লিখতে হবে, এটা আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। এটা নিয়ে প্যারেশানে নিয়েন না। আপাতত মাথায় রাখেন রিপোর্টিং ভার্ব হিসেবে সেড, সেড টু অথবা টোল্ড লিখতে হয়। আর এক্ষেত্রে নেসেসারি যে লিঙ্কারটা, অর্থাৎ আমরা যখন ইনভার্টেড কমাটাকে তুলে দিব তখন আমরা দ্যাট লিখে দেব। এখানে মাথায় রাখেন, না লিখলেও সমস্যা নাই, না লিখলেও চলে। তাহলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হবে। তবে যদি দ্যাট না লেখে কেউ, কোনো সমস্যা হবে না। ওকে, আসেন তাহলে আমরা এখন ন্যারেশন পরিবর্তনে চলে যাই। আমরা এখন যেই সেন্টেন্সটা নিয়ে কথা বলবো, যেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এইখানে আমরা কিছু তথ্য একটু মাথায় রেখে দিই। সেটা হলো আমি এটাকে একটু ওই পাশে নেই। হুম। সেটা হলো দেখেন, আমি এখানে একটা জিনিস লিখতেছি, সেটা হলো 1 2 3। এই 1 2 3টাকে আমি ইনভার্টেড কমার ভিতরে রেখে দিচ্ছি। তো আমি পরবর্তীতে ইনভার্টেড কমারে এরকম আঁকা বাঁকা না দিয়ে আমি এরকম এক টানে লিখে যাবো, হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনি যেটা মাথায় রাখবেন যে 1 2 3, এই 1 2 3 এটা একটু পরে হয়ে যাবে SON, অথবা আপনি লিখে রাখেন 1 2 3 নিচে লিখে রাখেন SON। এই 1 মানে হলো ফার্স্ট পার্সন, 2 মানে হলো সেকেন্ড পার্সন, 3 মানে হলো থার্ড পার্সন। আর এস মানে হচ্ছে সাবজেক্ট, ও মানে হলো অবজেক্ট, আর এন এর বাংলা অর্থ হচ্ছে গিয়ে, বা এন দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নো চেঞ্জ। তাহলে এখানে আপনি একটু মাথায় রাখবেন যে আমি এখানে লিখে দিচ্ছি রিপোর্টিং ভার্ব এর। তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ইনভার্টেড কমার ভিতরের সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। কোন অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবং ইনভার্টেড কমার ভিতরে যে থার্ড পার্সন সেটা এন। এই এন ফর নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি লিখব? আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে পারবো সেড, আমরা লিখতে পারবো সেড টু, আমরা লিখতে পারবো টোল্ড। আমি একটু পরে বলবো আপনাদেরকে কখন সেড লিখবেন, কখন টোল্ড লিখবেন, আর কখন সেড টু লিখবেন। জাস্ট একটু ওয়েট করেন।
আর আমরা যখন ইনভার্টেড কমাটাকে তুলে দিব তখন আমাদের দ্যাট লিখতে হবে। তবে এই দ্যাট যদি কেউ না লেখে তার বিন্দু মাত্র ভুল হবে না। এখন আসেন আমরা এই ন্যারেশনটাকে পরিবর্তন করা শিখি। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এখানে একটা ন্যারেশন দিচ্ছি। কারণ আমি একটা বাক্য লিখলাম যে রানা টোল্ড মিম। রানা মিমকে বলল, খেয়াল করেন, রানা মিমকে বলল ইওর হ্যান্ড রাইটিং। ঠিক আছে, দেখেন ইওর হ্যান্ড রাইটিং SW, আপনার কাছে হোমওয়ার্ক মনে হলে ইটস ওকে, হোমওয়ার্ক। রানা মিমকে বলল ইওর হ্যান্ড রাইটিং ওয়াজ বেটার দেন মাইন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমরা আমরা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে দেখি। ইনভার্টেড কমার ভিতরে গেলে আপনাকে আগে 1 2 নাকি 3 এটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি ইওর, এটা হলো আমাদের ওয়ান, মানে ফার্স্ট পার্সন। সরি, এই যে ইওর, এটা হলো আমাদের সেকেন্ড পার্সন। এবার দেখেন মাইন, এটা হলো আমাদের ফার্স্ট পার্সন। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে বুঝলেন কোনটা ফার্স্ট পার্সন কোনটা সেকেন্ড পার্সন? ভাই আমরা না একটু আগে একটা বাক্স দেখলাম, দেখেন তো, এই যে আই, মি, মাই, মাই সেলফ, মাইন। এই মাইন কয় নাম্বারে ছিল? 5 নাম্বার ফর্মে ছিল। দেখেন তো আই কত নাম্বার ফর্মে ছিল? 1 নাম্বার। মি 2 নাম্বার, মাই 3 নাম্বার, মাই সেলফ 4 নাম্বার। হ্যাঁ, সেকেন্ড পার্সনে আসেন, দেখেন তো ইউ কত নাম্বার ফর্মে ছিল? 3 নাম্বার। ওকে, খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, ইওর হচ্ছে সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম। তাহলে আমরা একটু এই জায়গাটাতে লেখা শুরু করি, আমরা একটু লেখা শুরু করি যে ইওর হলো সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম। ইওর হলো সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম। আর মাইন হলো গুণেন কিন্তু, হ্যাঁ, আই, মি, মাই, মাই সেলফ, মাইন। আই হলো ফার্স্ট পার্সনের 5 নাম্বার ফর্ম। আচ্ছা, এরপরে আছে ওয়াজ। আমরা কিন্তু একটু আগে দেখে আসছি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। আমরা একটু আগে দেখে আসছি, এই যে মাথায় রাখেন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ করা এখন জাস্ট চুটকির ব্যাপার ইনশাল্লাহ। আচ্ছা, এবার বাইরের অংশে আমরা যেটা দেখব, আমরা বাইরের অংশে দেখতে পাচ্ছি রানা হলো আমাদের এখানে সাবজেক্ট, টোল্ড এটা হলো রিপোর্টিং ভার্ব, আর মিম এটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করেন কিন্তু, হ্যাঁ। এখন আপনারাই বলেন তো সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। তাহলে এই যে সেকেন্ড পার্সন, এটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর আমরা জানি ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এই যে মাইন্ড, যে ফার্স্ট পার্সন, এটা সাবজেক্ট রানা অনুযায়ী চেঞ্জ হবে। দেখেন আপনি যখন ন্যারেশন চেঞ্জ করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে পুরুষ মানুষ একজন হলে আমরা হি বানাই ফেলবো, একাধিক হলে দে বানাই ফেলবো, মানে নাউনটাকে প্রোনাউন বানাবো। মহিলা মানুষ একজন হলে আমরা সেটাকে শি বানিয়ে ফেলবো, একাধিক হলে আমরা তাকে দে বানিয়ে ফেলবো। ওকে, এই পর্যন্ত ঠিকঠাক। তো এখন আমরা ন্যারেশন চেঞ্জ করতেছি। রানা টোল্ড মিম, এটা বক্তা এটা শ্রোতা। আমরা বক্তার শ্রোতার চেঞ্জ করব না, আমরা এতটুকু লিখে ফেলবো, রানা টোল্ড মিম। এইবার আমরা যখন ইনভার্টেড কমা তুলে দিব তখন আমাদেরকে একটা কি লিখতে হবে বাবা? দ্যাট লিখতে হবে। এই দ্যাট না লিখলেও কোনো সমস্যা নাই। রানা টোল্ড মিম দ্যাট, রানা মিমকে বললো যে ইওর, এই যে দেখেন ইউ ইউ ইওর, সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম। তো আমরা জানি সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট আছে কি? মিম। মিম মানে মেয়ে মানুষ, শি। তাহলে শি এর 3 নাম্বার ফর্ম কি? এই যে আমরা একটু আগে দেখছি, শি, হার, হার। তাহলে দেখেন ইওর সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম বা পজেসিভ ফর্ম ছিল, তাই আমরা তাই আমরা অবজেক্টের 3 নাম্বার ফর্ম নিব। তাহলে ইওরটা হয়ে গেল ইউ ইউ ইওর, শি এর 3 নাম্বার ফর্ম শি, হার, হার। এই যে হয়ে গেল হার। এবার হ্যান্ড রাইটিং এর জায়গায় হ্যান্ড রাইটিং লিখলাম। আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে হয় হ্যাড বিন, এই যে আমরা এখানে লিখতেছি হ্যাড বিন। এবার বেটার, এটা চেঞ্জ করব না, বেটার দেন। এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখেন আই, মি, মাই, মাই সেলফ, মাইন, ফার্স্ট পার্সনের 5 নাম্বার ফর্ম। আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে মাইন্ড রানা অনুযায়ী চেঞ্জ হবে। এবার রানার 5 নাম্বার ফর্ম কি? রানা মানে হি, হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। এই যে এখানে চলে আসছে হিজ। এবার বাংলাটা একটু খেয়াল করেন। রানা মিমকে বলল
তোমার হ্যান্ডরাইটিং আমার হ্যান্ডরাইটিং এর চেয়ে ভালো ছিল। আর এখানে আমরা বলতেছি রানা মিমকে বললো যে তার হ্যান্ডরাইটিং এর চেয়ে ভালো ছিল, অর্থাৎ এই ছেলেটার হ্যান্ডরাইটিং এর চেয়ে মেয়েটার হ্যান্ডরাইটিং ভালো ছিল। এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা করতে দেই। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা করতে দেই। ধরেন আমরা লিখলাম হি সেড আই অলওয়েজ হেল্পড মাইসেলফ। এটা আপনারা নিজেরা করেন, একটু দেখি পারেন কিনা। হ্যাঁ, আপনাদেরকে তারপর আমি একটু হেল্প করি। এই দেখেন, হি হলো আমাদের সাবজেক্ট, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই কোন পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, কয় নাম্বার ফর্ম, 1 নাম্বার আই। এই যে হেল্প হচ্ছে ভি টু, আপনারা জানেন ভি টু থাকলে হেড প্লাস ভি3 হয়। মাই সেলফ, আই, মি, মাইসেলফ, এই দেখেন এইটাও ফার্স্ট পার্সন, তবে ফার্স্ট পার্সনের 4 নাম্বার ফর্ম। তাহলে তাহলে আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে আইটাকে আপনারা হি অনুযায়ী চেঞ্জ করবেন। এই যে মাইসেলফ, এইটাকেও আপনারা হি অনুযায়ী চেঞ্জ করবেন। কুইকলি চেঞ্জ করে দেন, দেখি কে পারেন। হ্যাঁ, কুইকলি চেঞ্জ করেন, দেখি কে কে পারেন। এই তো মাশাল্লাহ। এই সবাই লিখতে হবে তো, একজন দুইজন তিনজন চারজন লিখলে কি হবে? তাহলে দেখেন হি সেড, মাথায় রাখবেন সেড থাকলে চেঞ্জ করা যাবে না। আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এই দেখেন, আমরা এই জায়গাতে এটাই লিখবো, আমরা বক্তার শ্রোতা চেঞ্জ করবো না, চেঞ্জ করবো বক্তব্য। তাহলে হি সেড এতটুকু লিখলাম। তারপর আমাদের লিখতে হবে দ্যাট। এবার আই ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আই এর 1 নাম্বার ফর্ম, হি এর 1 নাম্বার ফর্ম সেম হি। এবার অলওয়েজ, এটাকে চেঞ্জ করা যাবে না, অলওয়েজ থাকলে অলওয়েজে লিখলাম। হেল্প, আমরা জানি ভি টু থাকলে হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে আমরা লিখবো হ্যাড হেল্পড। এবার দেখেন মাইসেলফ, আই, মি, মাইসেলফ, 4 নাম্বার ফর্ম, তাহলে হি এর 4 নাম্বার ফর্ম হি, হিম, হিজ, হিমসেলফ। এই যে আমরা লিখে ফেললাম হিমসেলফ। ওকে, এই তো মাসাল্লাহ আপনারা বুঝে ফেলেছেন। শারমিন আক্তার তন্নি, বাবা আপনি হ্যাড লেখেন নাই। সুমাইয়া বিনতে এবং আহমেদ রাজু ভাই, আহমেদ রাজু ভাই তো হ্যাড লিখলেন না ভাই, হ্যাড তো লিখতে হবে, কারণ ভি টু থাকলে হ্যাড প্লাস ভি3 হয়। আচ্ছা, আসেন আমরা আরেকটু দেখি। হ্যাঁ, আরেকবার মনে করাই দিই আপনাদেরকে। এই যে 1 2 3, এটাই পাশে লিখে রাখি। 1 2 3, SON, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনের নো চেঞ্জ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখেন। এই যে আমি লিখে দিচ্ছি, মনে রাখা আবশ্যক। একটা বিষয় আপনাকে একদম আবশ্যক মনে রাখতেই হবে, সেটা হলো আপনি যদি কখনো এরকম দেখেন যে সেড এর পরে কখনোই অবজেক্ট থাকবে না, সেড এর পরে অবজেক্ট থাকে না, নো অবজেক্ট। কিন্তু আপনি যদি কখনো সেড প্লাস এরপরে একটা অবজেক্ট পান, তাহলে মাথায় রাখবেন সেট 2 লিখতে হবে। অর্থাৎ শুধু সেট থাকলে এরপরে অবজেক্ট বসে না, কিন্তু সেডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আপনাকে একটা 2 লিখতে হবে। হ্যাঁ, আর টোল্ড প্লাস অবজেক্ট থাকবেই। টেল বা টোল্ড হলো ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বে আপনাকে অবশ্যই একটা অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট লেখা বাধ্যতামূলক।
আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ এটাকে এভাবে মনে রাখতে পারেন, তা হলো সেট টু প্লাস অবজেক্ট থাকলে, সেট টু প্লাস অবজেক্ট থাকলে টোল্ড প্লাস অবজেক্ট বসে। সেট টু প্লাস অবজেক্ট থাকলে টোল্ড প্লাস অবজেক্ট বসে। ওকে, আসেন আমরা একটু দেখি। তাহলে আমি আপনাদেরকে এটা দিয়ে একটা বাক্য দেখাই। যদি এরকম থাকে, হি সেড আই ওয়াজ হিয়ার। আরেকটা থাকলো, হি সেড টু মি আই ওয়াজ হিয়ার। তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন তো, এখানে শুধু সেড আছে, এরপরে অবজেক্ট নাই, কিন্তু এখানে সেড আছে, টু আছে, তারপর অবজেক্ট আছে। আপনি কখনোই হি সেড মি লিখতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটার নারেশন চেঞ্জ করি। আমাদের এখানে যেহেতু অবজেক্ট নাই, টোল্ড লেখা যাবে না, আমরা লিখবো হি সেড দ্যাট। এবার আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে হয়ে গেল হি, আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে হয় হ্যাড বিন, হিয়ার থাকলে লিখতে হয় দেয়ার। এবার দেখেন আমাদের কিন্তু এখানে সেট টু আছে, তাহলে আমরা লিখবো হি সেট টুর পরিবর্তে হি টোল্ড মি, টোল্ডের পরে অবজেক্ট লেখা বাধ্যতামূলক, দ্যাট যে হি হ্যাড বিন দেয়ার। একবার একটু দেখে নেন বুঝেছেন কিনা, আমাকে কাইন্ডলি বলে ফেলেন প্লিজ। জি স্যার। ভাই আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন ভাই? তাহলে দেখেন, শুধু সেট থাকলে এরপরে কখনো অবজেক্ট বসে না। শুধু সেট টু থাকলে অবজেক্ট লিখতে হবে, এই সেট টুর পরিবর্তে টোল লিখতে পারবেন, টোল্ডের পরে কিন্তু টু লেখা যাবে না। এবার আমি আপনাদেরকে জাস্ট দেখেন, এইখান থেকে কিছু ন্যারেশন দেখায় দিই। আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে কিছু ন্যারেশন দেখায় দিই, দেখাই দিচ্ছি না, আপনারা কেউ মুখে বলবেন না, আমি মিউট করে দিচ্ছি। আপনারা 1 নাম্বার এবং 2 নাম্বার, ঠিক আছে, আপনারা এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো প্রশ্নের উত্তর আমাকে কাইন্ডলি লিখে দিবেন। আমি সবাইকে এই যে মিউট করে দিচ্ছি, সময় দেওয়া হলো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সবাই লিখে দিবেন কুইকলি। সবাই লিখে দিবেন, হ্যাঁ সবাইকে লিখতে হবে, কিন্তু একজন দুজন লিখলে হবে না, সবাইকে লিখতে হবে, লিখে দেন। একটা সুযোগ সৃষ্টি করা। এই তো মাশাল্লাহ, সুমাইয়া বিনতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুমাইয়া বিনতে। বাকিরা এই লিখতে হবে, লিখতে হবে, লিখে ফেলেন প্লিজ।
হ্যাঁ, কুইকলি লিখতে হবে। হ্যাঁ রাজু ভাই ধন্যবাদ। চাঁদনি বিল্লাহ। হুম। সুমাইয়া বিনতে। সবাই লিখবেন, সবাই লিখবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ আপনারা লিখতেছেন, তার মানে আমি বুঝতে পারতেছি যে আপনাদের ন্যারেশন নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি এই বাক্যটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো অহনা হলো আমাদের এই জায়গাটাতে সাবজেক্ট, সারা হলো আমাদের এই জায়গাটাতে অবজেক্ট, আই এটা হলো ফার্স্ট পার্সনের 1 নাম্বার ফর্ম। এম ইজ আর থাকলে আমরা জানি ওয়াজ আর হয়। মাই এইটাও ফার্স্ট পার্সন, তবে 1 নাম্বার না, এটা হলো 3 নাম্বার ফর্ম। আই, মি, মাই 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, তাহলে আমি এটাকে এভাবে লিখে দিতে পারি, আই হলো ফার্স্ট পার্সনের 1 নাম্বার ফর্ম। তাহলে আমাদের কিন্তু সবার জানা আছে, হ্যাঁ, যে 1 2 3 SON, ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে এই যে ফার্স্ট পার্সন অহনা অনুযায়ী চেঞ্জ হবে, আবার ফার্স্ট পার্সন এইটা অহনা অনুযায়ী চেঞ্জ হবে। এখানে অহনা এবং সারা দুইটা মেয়ের নাম দেয়া আছে, খেয়াল করেন। অহনা এবং সারা দুটো মেয়ের নাম দেয়া আছে। অনেকে এখানে একটা বোকামি করে, তারা বলে কি, আপনি যখন হি বা সি লিখবেন তখন আপনাকে ব্র্যাকেটে তার নামের আদ্যক্ষর লিখতে হবে। এই ধারণাটা পুরোটাই ভুল। এরকম কোনো রুল ইংরেজিতে নাই। ঠিক আছে, অনেক টিচার আপনাকে বলবে যে না, তুমি আসলে কাকে বুঝিয়েছো, এটা বোঝানোর জন্য তোমাকে অবশ্যই অহনা হলে ব্র্যাকেটে ও আর সারা হলে ব্র্যাকেটে এস লিখতে হবে। এই ধারণাটা পুরোটাই ভুল ধারণা। কেন ভুল ধারণা আমি আপনাদেরকে বলি। দেখেন, যেই স্যার বা যিনি দুইটা ক্যারেক্টারের মধ্যে হি সি দিয়ে কারে বোঝাচ্ছে বোঝে না, উনি জীবনে উপন্যাস পড়বে কেমনে? উনি জীবনে একটা স্টোরি পড়বে কিভাবে? দেখেন, আপনারা জীবনে অনেক উপন্যাস পড়েছেন, অনেক গল্প পড়েছেন, হ্যাঁ, ছোট গল্প পড়ছেন, আবার দেখা গেছে কবিতা পড়ছেন। আচ্ছা, গল্পে, উপন্যাসে, কবিতায়, রিপোর্টে অনেক মানুষের নাম থাকে, অনেকগুলো ক্যারেক্টার থাকে। কখনো কি দেখছেন যে হি থাকলে রানার ক্ষেত্রে কবিতার মধ্যে বা একটা গল্পের মধ্যে এই রানার বড় হাতের আর থাকে, আবার দেখা গেছে মৌসুমী থাকলে বড় হাতের এম থাকে? এটা কি কখনো দেখেছেন? বলেন তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, মাই গড, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাবা, আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা ভাই।
আচ্ছা দেখেন, আমাদেরকে যে প্রচলিত, যেটা বলতে গিয়ে আমি থেমে গেলাম, আমাদেরকে প্রচলিত একটা তথ্য দেওয়া হয়েছে। আপনারা যখন স্কুল কলেজে পড়ছেন আপনাদেরকে ওই কথা বলছে যে যখন দুটো ব্যক্তি থাকবে, দুজনে যদি পুরুষ হয় বা দুজনে যদি মহিলা হয়, সেক্ষেত্রে নামের আদ্যক্ষর দিতে হবে। শুনছেন না এই কথা ভাই? যদি শুনে থাকেন ভুল শুনছেন, কারণ আপনি জীবনে যে অনেকবার উপন্যাস পড়ছেন, কখনো দেখছেন উপন্যাসে সে লেখা থাকলে আব্দুর রহিম হলে র লেখা থাকে, আবার দেখা গেছে তিনি লেখা থাকলে সালাম সাহেব হলে দন্ত স লেখা থাকে? জীবনে দেখছেন? দেখেন নাই। আসলে প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কখনোই হয় না। এই যে আমাদেরকে ব্র্যাকেটে আর লেখা এম লেখা যে পদ্ধতিটা শেখানো হয়েছে, এই পুরোটা বাংলাদেশি টিচারদের মন গড়া একটা পদ্ধতি। একটা উপন্যাসে একটা উপন্যাসে অনেক অনেক ক্যারেক্টার থাকে। এই যে 30 40 50টা ক্যারেক্টার থাকলে সেইখানে আপনার বুঝতে সমস্যা হচ্ছে না, আর দুটো ক্যারেক্টারের ন্যারেশনে কে হি আর কে সি এইটা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে তো ভাই ওনার শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত। বুঝতে পারছেন তো? এরপরও যদি আপনাদের কোনো স্টুডেন্ট স্কুলে পড়ে থাকে আর যদি তার স্যার কেটে দেয়, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটের আদ্যক্ষর লেখাটা ভালো। বাট ওই স্যারেরা যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি একটা রেফারেন্স দেন তো, এই যে আপনি তো বললেন ব্র্যাকেটে এস লিখতে হবে, আপনি আমাকে একটা ইংরেজি বই রেফারেন্স দিবেন, ওনারে বলবেন। হ্যাঁ, তাকে রেফারেন্স দিতে বলবেন, জীবনেও পারবে না, কারণ ওনার দাদা তার এটা বলছে, তার দাদার দাদা তার এটা বলছে। হ্যাঁ, মানে ধরেন আমার আব্বা আমারে বলছে, আমার আব্বারে আমার দাদা বলছে, দাদারে দাদার বাপ বলছে, তারে তার বাপ বলছে, এইভাবে একটা আবহমান কাল থেকে চলে আসে, যেটা একদম ভিত্তিহীন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা একদম পুরো ফালতু, এরকম কোনো সিস্টেমই নাই। আশা করি বুঝছেন। তাহলে আমরা এই যে এখানে লিখবো অহনা টোল্ড সারা, ভুলে আবার এখানে টোল্ডের জায়গায় সেট টু লিখেন না, কারণ এটা হলো ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট আছে, সেখানে আপনার ইনট্রানজিটিভ ভার্ব লেখার দরকার নাই। এবার ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো। এই দ্যাট না লিখলেও কোনো সমস্যা নাই। আপনি দেখবেন চাকরির পরীক্ষায় শত শত প্রশ্ন আছে যেখানে ইনভার্টেড কমা তুলে দ্যাট লেখে নাই, সেগুলো ভুল না, সেগুলো রুল কারেক্ট। এবার আইটা অহনারে ধরে সি হয়ে গেল, ভুলেও কিন্তু ব্র্যাকেটে ও লেখার দরকার নাই, আমি লিখে কেটে দিলাম। এই যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, শি ওয়াজ গোয়িং টু টু। এবার দেখেন আই মি মাই, তাহলে শি হার হার, এই যে আমি এখানে লিখলাম হার। আবারও বলি বাবা, আপনারা অনেকে রাগ করেন এই যে ব্র্যাকেটে ও না লিখতে, আমি বারবার বলতেছি এটা লিখলে বরং বাক্যের মান কমে যায়। ঠিক আছে, ডিউটির জায়গায় ডিউটি। পরের স্যার বাক্যটা একটা তো, প্রশ্ন। জি জি বলেন বলেন। স্যার দ্যাট দিলে তো ওটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে স্যার, দ্যাট ছাড়াও কমপ্লেক্স নাকি সেন্টেন্স স্যার? ও আচ্ছা, ঠিক আছে স্যার। আছেন। দ্যাট ছাড়াও আপনি বাংলাটা খেয়াল করে দেখেন। আপনি যদি বলেন অহনা সারাকে বলল যে সে তার ডিউটি করছিল, এই যে না বললেও তো হয়, অহনা সারাকে বললো সে তার ডিউটি পালন করছিল। দেখেন, আপনি আমারে বলতে পারেন আই নো দ্যাট ইউ আর অনেস্ট, না বলে আপনি কি বলতে পারেন? আই নো ইউ আর অনেস্ট। আমি জানি যে তুমি ভালো, না বলে আপনি বলতে পারেন কিনা আমি জানি তুমি ভালো। এই যে বললে পর আরো বাক্যের মান কমে, লাগে না তো ভাই? বুঝছেন? তবে আপনি ফর্মালিটি দেখায় দিতে পারেন, ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি দিবেন কিনা এটা আপনার ব্যাপার স্যাপার আর কি। এবার দেখেন হি টোল্ড দ্য স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদেরকে বলল। আমরা এতটুকু লিখে ফেললাম, হি টোল্ড দ্য স্টুডেন্টস। এরপর একটা বাক্য দেয়া আছে দেখেন, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। আচ্ছা, বরফ পানিতে ভাসে এটা একটা চিরন্তন সত্য কথা কিনা ভাই? তাইলে এখানে ভি 1 কে ভি 2 বানানো যাবে না। হি টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট আইস, ভুলেও যদি এরকম লিখছেন ফ্লোটেড অন ওয়াটার, তাহলে বাংলা হয়ে যাবে বরফ আগে পানিতে ভাসতো, এখন আর বরফ পানিতে ভাসে না। ভাই এটা চিরন্তন সত্য কথা ভাই, এখানে চাইলেও চেঞ্জ করা যাবে না, যা আছে তাই লিখতে হইব। এই যে আমরা লিখলাম ফ্লোটস। না বুঝলে আমাকে বলেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর না বুঝলে আমারে বলে দেন। আচ্ছা, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আপনাদের সাথে আরেকটা বিষয় একটু আলোচনা করি, এটা আমি আগে বলি নাই, এখন বলে দিচ্ছি। এটা একটা রুল, সেটা হলো এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্বটি
প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে, তাহলে দেখেন ডাইরেক্ট স্পিচ থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমরা যদি দেখি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে দেয়া আছে, তা থাকলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। হয় না, শুধু পার্সন পরিবর্তিত হয়। ওকে, শুধু পার্সন পরিবর্তিত হয়। আসেন আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই বা তিনটা উদাহরণ দিই। আপনারা প্রথমে এই তিনটা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন, যদি না পারেন দেন আমি কইরা দেবো বাবা। হ্যাঁ, একটা থাকলে এরকম, হি সেজ, একটা থাকলে এরকম, হি সেজ সে বলল, শি ইজ ক্ষয়। এখানে একটা ছেলের কথা বলা হচ্ছে, যে একটা ছেলে বলে, বললো না, এটা বলে, কি বলে, একটা মেয়ের কথা বলে যে শি ইজ ক্ষয়, সে লাজুক। আবার আমরা লিখলাম, ধরে নেন, হি সেড সে বলেছিল, শি ইজ ক্ষয় সে লাজুক। আবার আমরা এখানে লিখলাম, হি উইল সেই সে বলবে, শি মানে মেয়েটা, ইজ ক্ষয় লাজুক। দেখেন তো এই তিনটা সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন আপনারা করতে পারেন কিনা। হ্যাঁ, নিজেরা একটু করে দেন তো বাবা, দেন আমি বলতেছি। হ্যাঁ, নিজেরা করে দেন একটু। আপনারা এই তিনটা ন্যারেশন চেঞ্জ করে দেন, কেউ কারোটা দেখেন না, মুখে বলা যাবে না, হ্যাঁ, করে দেন, চেঞ্জ করে দেন। বাবারা না বুঝলে আমারে বললেন, হ্যাঁ, না বুঝলে আমারে বলেন, আমি আপনাদেরকে হেল্প করতেছি। স্যার প্রথমটা শুধু ডেট স্যার। আর প্রথমটাতে দ্যাট, জি স্যার। আর বাকিগুলোতে দ্যাট দ্বিত- লিখবেন না ভাইজান। স্যার দ্বিতীয়টাতে ডেট এবং ওয়াজ লিখবো স্যার, ও ইজের আচ্ছা আচ্ছা, ও পরিবর্তন হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর আমি বলতেছি তৃতীয়- দ্যাট লিখবেন মানে কি, আমি তো ডরাইছিলাম। স্যার আর তৃতীয়টাতে শুধু ডেট স্যার, আচ্ছা আবার আচ্ছা। আগের মতো এই দেখেন ভাই, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই যে দেখেন ভাই, এটা ফিউচার টেন্সে আছে। প্রেজেন্ট আর ফিউচার জি টেন্সে স্যার। থাকলে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখবো হি সেজ দ্যাট। এইবার সি থার্ড পার্সন, এটা এমনিতেই চেঞ্জ হয় না, সি। ভুলেও আপনি ইজ রে যদি ওয়াজ বানাইছেন তাহলে আপনি কট খাবেন, ইজের জায়গায় ইজ হলো, ক্ষয়ের জায়গায় ক্ষয়। এইখানে মজাটা হচ্ছে কি, আমাদের এইখানে পাস্ট টেন্স দেয়া আছে, তার মানে আমাদের কাজ হচ্ছে শুধু পাস্ট টেন্স থাকলে আমরা টেন্স পরিবর্তন করব, আদারওয়াইজ করব না। তাহলে আমরা এখানে লিখবো, হি সেড দ্যাট। সি থার্ড পার্সন চেঞ্জ হলো না, এইবার ইস্টারে আমরা ওয়াজ ওয়াজ। বানাই ফেললাম, ক্ষয়। কেন এটা আমরা ইস্টারে ওয়াজ বানালাম, কারণ পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্স পরিবর্তন করা যাবে না। এই যে এখানে ফিউচার আছে, তাহলে আমরা এই জায়গাটাতে লিখবো, হি উইল সেই দ্যাট সে বলবে যে, শি ইজ হয়। এখানেও ইজের পরিবর্তন হয় নাই, ইজটা ইজে আছে। এইখানেও ইজের পরিবর্তন হয় নাই, ইজটা ইজে আছে। শুধু এইখানে ইজটা ওয়াজ হয়ে গেল কেন, কারণ পাস্ট টেন্স থাকলে পরিবর্তন হয়, আদারওয়াইজ হয় না। এই যে মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্সে আর সমস্যায় পড়বো না। এখন আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখন আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তার আগে আপনাদেরকে মনে আছে কিনা একটু দেখি। এই আপনাদেরকে এই চার্টটা মনে আছে ভাই?
যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করি তখন অ্যাসার্টিভ থাকলে কি বানাইতে হয়? অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ থাকলে কি বানাইতে হয়? এটাও অ্যাসার্টিভ বানাতে হয়, তাই তো? স্যার যদি ইম্পারেটিভ থাকে তবুও অ্যাসার্টিভ। তার মানে হচ্ছে কি, হোয়াট এভার দ্য ডিরেক্ট স্পিচ ইজ, দ্য ইনডিরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ অলওয়েজ উইল বি ইন অ্যাসার্টিভ। যাই থাকুক, বিচার মানি তাল গাছ আমাদের, ঠিক আছে? যেটাই থাকুক আমরা ঘুরায় ফেরায় অ্যাসার্টিভে কনভার্ট করব। আপনারা ছোটবেলায় খাঁচকাটা খাঁচকাটা গল্প শুনছেন না, ভুলে গেছেন? মনে নাই না? আচ্ছা দেখেন বলি, যেহেতু শোনেন নাই বলি আর কি। এক স্টুডেন্ট বহু কষ্টে কুমিরের রচনা করছে, বুঝছেন? কি লিখলাম এটা? এক ছেলে বহু কষ্ট করে কুমিরের রচনা পড়ছে। হ্যাঁ, তাও কি পড়ছে যে কুমির একটা উভচর প্রাণী, এর 4টা পা আছে, এর একটা লম্বা লেজ আছে, লেজ হচ্ছে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। এই খাস কাটা কথাটা সে 4 থেকে 5টা পৃষ্ঠায় লেখে। তো এই কুমিরের রচনা পড়ার পর ফার্স্ট সেমিস্টারে স্যারেরও ধরছে, এই সোসা, তুই এতবার খাস কাটা লিখছিস কেন? তো ছেলে স্যারের উত্তর দিচ্ছে যে স্যার, আমি একটা সত্য কথা লিখছি, আপনি কি এখন এই সত্য কথা লেখার কারণে আমার কম নাম্বার দিবেন? বলে তুই কি সত্য লিখছিস? বলে স্যার আমি এটাই সত্য লিখছি যে কুমিরের লেজে অনেকগুলা খাস কাটা থাকে, তাই আমি অনেকবার খাস কাটা লিখছি, আপনি আমার কেন নাম্বার কাটবেন স্যার? নাম্বার দিয়ে দেন, নাহলে আল্লাহ আপনার গুণা দিবে, বুঝছেন? বলা হইতেছে বাটপার। তো স্যার চিন্তা করলো, যাক ও বাটপারি করতেছে, ওর এবারের মতো মাপ দেই, দিল স্যার। মনে করেন ওরে 10-এ 6 বা 5 দিয়ে দিল আর কি। এবার পরের সেমিস্টারে গিয়ে স্যার এবার আর কুমিরের রচনা দেয় না, এবার দিল আমাদের বিদ্যালয়, বুঝছেন? আমাদের বিদ্যালয়। তো ও লিখলো আমাদের বিদ্যালয়ের নাম ABCD বিদ্যালয়, বিদ্যালয়ের পাশ দিয়ে নদী বয়ে গেছে, আমাদের বিদ্যালয়ের পাশের নদীতে একটা কুমির আছে। আপনারা জানেন কুমির হলো একটা উভচর প্রাণী, যার 4টা পা আছে, লেজ আছে, লেজটা খাস কাটা। এবার সে অনেকবার খাস কাটা লিখলো। স্যারের তো মেজাজ খুব খারাপ। হ্যাঁ, স্যার আবার সেম কথা বললো যে স্যার আমাদের বিদ্যালয়ের পাশে তো নদী আছে, নদীতে কুমির নাই কিন্তু থাকতে তো পারে স্যার, আর যদি কুমির থাকে সেই লেজ তো খাঁচকাটাই হবে, বুঝছেন? স্যারের মেজাজ অনেক খারাপ। পরের সেমিস্টারে স্যার কি করলো, গরুর রচনা দিল। এখন তো আবার গরু এইভাবে লিখতে হয়। তো ছেলে এবার লিখলো গরু একটা গৃহপালিত পশু। হ্যাঁ, গরু এই করে সেই করে, আমাদের একটা পোষা গরু আছে, আমি সেই গরুটাকে বিকেলবেলা মাঠে নিয়ে যাই, মাঠের পাশে নদী আছে, নদীতে কুমির আছে, এরপর তো ওই যে খাস কাটা খাস কাটা খাস কাটা। স্যারের মেজাজ জন্মের মতো খারাপ। মনে করেন ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা সেমিস্টারের এক্সাম শেষ। এবার স্যার ফাইনাল পরীক্ষায় দিছে পলাশির যুদ্ধ, বুঝছেন? এই গল্প মনে হয় আপনারা শুনেছেন। এবার ওরে পলাশির যুদ্ধ রচনা দিছে যে তুই পলাশির যুদ্ধ লিখবি। হ্যাঁ, তো লিখতেছে পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, তবে এই ঘটনা এমনি এমনি ঘটে নাই। এই যে নবাবেরা বা আপনার দেখা গেছে আমাদের দেশের যারা রাজত্বে ছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের দেশে রাজত্ব ব্যবসা করতে দিয়েছিল, যেটা ছিল অনেকটা খাল কেটে কুমির আনার মতো অবস্থা। আর আপনারা জানেন কুমির উভচর প্রাণী, সাইডে ঠ্যাং আছে, লেজ আছে, লেজ খাস কাটা খাস কাটা। এই যে ওই ছেলে যেভাবে প্রত্যেকটারে ঘুরায় ঘুরায় লেজে নিয়ে গিয়ে খাস কাটছে, আপনারে আমারে ঠিক সেম কাজ করা লাগবে, যেটাই দেখ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি, হোয়াট এভার, যাই দেখ ঘুরায় ফিরে আপনি খাস কাটবেন। খাঁজ কেটে কেটে আপনার ওই অ্যাসার্টিভ বানাইতে হবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচারটা তো আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, আপনাদেরকে আমি বলেই দিয়েছি। অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব প্লাস বাকি অংশ, অথবা প্রথমে সাবজেক্ট সাথে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব প্লাস বাকি অংশ থাকতে পারে। মানে আপনার আমার ঘুরায় ফিরে এইটারে অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিতে হবে। হ্যাঁ, তাহলে আসেন আমরা এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাই। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে গিয়ে আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো, আমরা নর্মালি জানি যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো সাধারণত 2 ভাবে শুরু হতে পারে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো 2 ভাবে শুরু হতে পারে। একটা হলো এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়, আর এটা হচ্ছে এটা WS কোয়েশ্চেন হয়। WS কোয়েশ্চেন হয়। আপনি কেমনে বুঝবেন এটা ইয়েস নো কোয়েশ্চেন? খুব সহজ, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এরপরে বাকি অংশ আছে কিন্তু সামনে একটা ডব্লিউএস ওয়ার্ড চলে আসছে, অর্থাৎ যে হোয়ার, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, তখন এটা হয় WS কোয়েশ্চেন। তো আমরা একটু এখানে একটু হালকা পাতলা পরিবর্তন দেখি। ধরেন আমি আপনাকে একটা বাক্য লিখে দিলাম, এরকম একটা বাক্য থাকলো যে উইল ইউ ডু দ্য টাস্ক
তুমি কি কাজটা করবে? এই যে দেখেন প্রশ্নটা শুরু হয়েছে কি দিয়ে ভাইয়া? উইল দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, সেই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে আনসার করা যায়। যেমন আমি যদি আপনাকে বলি উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করবে? আপনি কাজ করলে বলবেন ইয়েস, না করলে বলবেন নো, ঝামেলা শেষ। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখতাম যে উইল ইউ ডু দ্য টাস্ক অর উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এইটাও দেখেন অক্সিলারি ভার্ব চলে আসছে সাবজেক্টের সামনে। এবার আমি যেই কাজটা করব, এই মামুর বেটার সামনে জাস্ট একটা ডব্লিউএস ওয়ার্ড লাগাই দেবো। এখন দেখেন আমি লাগাই দিতে পারি ওয়েন উইল ইউ ডু দ্য টাস্ক, তুমি কখন কাজটা করবে। এখন আপনাকে যদি বলতাম তুমি কি কাজটা করবে, আপনি বলতেন ইয়েস অথবা নো। যখন বললাম যে ভাই আপনি কখন কাজটা করবেন, এবার আর ইয়েস নো বলা যাবে না, আপনাকে ডিটেলস আনসার দিতে হবে। আপনি ধরে নেন বললেন আগামীকাল। এবার আমি আপনাকে বলতে পারি কিনা যে ভাই হোয়ার উইল ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটা কোথায় করবেন। এবার আপনি বলেন ভাই ঢাকায় করব। এবার আমি আপনাকে বলতে পারি কিনা যে ভাই হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটা কিভাবে করবেন। আপনি বলতে পারেন ভাই টাকা দিয়ে করব। এবার আমি বলতে পারি যে দাদা আপনি যে কাজটা করবেন সত্যি করে রাখেন, হোয়াই উইল ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটা কেন করবেন। তার মানে কি ইয়েস নো কোশ্চেন পেলে আপনার যদি স্থান জানতে হয় হোয়ার দিবেন, সময় জানতে হলে ওয়েন দিবেন, প্রক্রিয়া বা কিভাবে করবে সেটা জানতে চাইলে হাউ লিখবেন, আর কেন করবে সেটা জানতে চাইলে, কারণ জানতে চাইলে আপনি হোয়াই দিয়ে দিবেন। তাই তো? এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো সমস্যা নাই। এবার আমরা যে কাজটা করব, এটা ইন্টারোগেটিভ, এটার অ্যাসার্টিভ বানাবো। এইটাও ইন্টারোগেটিভ, এটার আমরা অ্যাসার্টিভ বানাবো। তো অ্যাসার্টিভ বানাইতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সাবজেক্টটারে আগে আনতে হবে, অক্সিলারি ভার্বের সামনে আনতে হবে। তাহলে আমরা এটাকে লিখবো ইউ উইল ডু দ্য টাস্ক। এই যে আমার অ্যাসার্টিভ হয়ে গেছে। এই অংশটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ বানাবো কে বলতে পারবেন? মুখে বলেন একটু, কুইকলি আনসার করতে হবে, আদারওয়াইজ আনসার অ্যাকসেপ্টেড হবে না। কুইকলি। এই মারজানা সুলতানা কেমন আছেন বাবা? বলেন আমরা এই সেন্টেন্সটাকে কেমনে অ্যাসার্টিভ বানাবো, দ্রুত উত্তর দেন। রুমি উত্তর দেন। রাজু ভাই উত্তর দেন। কি রে, ওনাদেরকে কি আমি মিউট করে রাখলাম নাকি? আমি তো সবাইকে আনমিউট করে রাখছি, আপনারা উত্তর দিচ্ছেন না কেন? বুঝতে পারছি আপনারা দক্ষিণে চলে গেছেন তাই উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, দেখেন যখন ডব্লিউএস ওয়ার্ড থাকবে আমরা ডব্লিউএস ওয়ার্ডটারে রেখেই দিব, আমরা এটাকে এটাকে চেঞ্জ করব না যে ওয়েন। এইবার দেখেন ডব্লিউএস ওয়ার্ড কখনোই প্রশ্ন তৈরি করে না, প্রশ্ন তৈরি করে অক্সিলারি ভার্বটা যদি সাবজেক্টের সামনে আসে। এবার আমরা সাবজেক্টটারে আগে আনবো, ওয়েন ইউ উইল ডু দ্য টাস্ক। এই যে হয়ে গেছে, ভুলেও এখানে প্রশ্নবোধক দিয়েন না। এখন বলতে পারেন ভাই এটার বাংলা কি? এটা মূলত পারফেক্ট সেন্টেন্স না, আগে একটা অংশ আছে। হ্যাঁ, এই তো সুমাইয়া বিনতে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আচ্ছা, আশা করি পারবেন। এবার সুমাইয়া আরেকটা প্রশ্ন দেই, হ্যাঁ, এটা আপনার জন্য। মুখে বলতে পারলে বেটার, না বলতে পারলে সমস্যা নাই, লিখে দিয়ে, বাট মুখে বলতে পারলে বেটার। হোয়াট ইজ ইয়োর নেম? সুমাইয়া এটার অ্যাসার্টিভ বানাতে পারবেন? এ কে পারবেন? মুখে বলেন, কে পারবেন? স্যার হোয়াট হোয়াট ইজ ওয়াজ। হোয়াটটাকে আমরা রাখলাম, এবার ইজ কি আমরা সামনে রাখবো না পেছনে নিয়ে যাবো? স্যার হোয়াটের পর এই জানতে তো, হবে তাহলে কি হবে হোয়াট ভাই? ইজ। হোয়াট ইয়োর, এবার ইয়োর এর পরে ইজ লেখা যায়? না স্যার ইয়োর নেম লেখা তারপরে ইজ লিখতে হবে। ধন্যবাদ। নেম নেম আগে লিখতে এই তো, হবে। হোয়াট ইয়োর নেম নেম ইজ। ইজ। ওকে, তাহলে পারা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি এবার স্যার। আসেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনে চলে আসছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে আপনি এখন আর সেড লিখতে পারবেন না, টোল্ড লিখতে পারবেন না। আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে লিখতে হবে আস্কড, ইনকোয়ার্ড অথবা কোয়েশ্চেনড। কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি আমি চাইলে ওয়ান্টেড টু নো এই ফ্রেজটাও ব্যবহার করতে পারবো। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ওয়ান্টেড টু নো আমরা এই কথাটাও লিখে দিতে পারবো। এইবার দেখেন আমরা যখন ইনভার্টেড কমাটাকে তুলে দেব, আমরা একটু আগে দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দুটো উপায়ে শুরু হতে পারে, দুইটা উপায়ে শুরু হতে পারে। একটা উপায় কি? একটা উপায় হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আরেকটা উপায় হলো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে
ইফ বা হোয়েদার লিখবো। ইফ বা হোয়েদার লিখবো, মাথায় রাখেন এখানে আপনি ইফ লেখেন আর হোয়েদার লিখেন, ইফের বাংলাও হবে কি না, ওয়েদার লিখলেও সেটার বাংলা হবে কি না। আমরা অনেকে ইফের বাংলা আজীবন পড়ে আসছি যদি হয়। তবে আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ লিখবেন, তখন ইফের বাংলা অর্থ হবে কি না। যেমন যাই কিনা, খাই কিনা, দেখেছিলাম কিনা, গিয়েছিলাম কিনা, ভালো আছি কিনা, তাকে ফোন করেছিলাম কিনা ইত্যাদি। আর যদি সেটা ডবলেস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে যেই ডবলেস ওয়ার্ড থাকবে আপনাকে আমাকে সেটাই লিখতে হবে। আসেন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি টেস্ট করি। হ্যাঁ, তাহলে ধরেন আমরা এইখানে লিখতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে আমরা মাথায় রাখবো রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেড লিখবো না, আমরা লিখবো আস্কড, ইনকোয়ার্ড, কোয়েশ্চেনড, কিছু কিছু ক্ষেত্রে রেয়ার কেস ওয়ান্টেড টু নো। এরপরে ইনভার্টেড কমা যখন উঠে যাবে তখন আমাদেরকে লিখতে হবে ইফ অথবা হোয়েদার। কখন? সেটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে। আবার আমরা যখন ইনভার্টেড কমা তুলে দিব তখন আমরা লিখব ডব্লিউএস ওয়ার্ড। এই কাজটা কখন করব আমরা? ওই যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা একটু ন্যারেশন চেঞ্জ করি। আমরা এক্সাম্পলে চলে যাই। ধরেন আমরা একটা বাক্য লিখলাম যে মিমি told আশিক। মিমি আশিকরে বলল উইল ইয়োর প্যারেন্টস উইল ইয়োর প্যারেন্টস গো দেয়ার। এ দেখেন মিমি আশিকরে বললো উইল ইয়োর প্যারেন্টস গো দেয়ার, তোমার আব্বা আম্মা কি সেখানে যাবে? আসেন আমরা আগে একটু ভাগ করে নিই, এটা একটু দেখি। মিম হলো আমাদের এখানে, মিমি হলো সাবজেক্ট, টোল্ড হলো রিপোর্টিং ভার্ব, আশিক এটা হলো অবজেক্ট। আশিক না ধরে আমরা হি ধরে নিব, আর মিমি না ধরে আমরা এটাকে সি ধরে নিতে পারি। এবার দেখেন অক্সিলারি ভার্বটা আমাদের আগে চলে আসছে। এই দেখেন এটা হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম, ইউ, ইউ, ইওর। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব, আমরা জানি সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে আমাদের কাজ হলো গিয়ে এখানে আমরা এতটুকু ঠিকঠাক রাখবো যে মিমি, তবে এবার আর স্টোল্ড লেখা যাবে না, যেহেতু প্রশ্ন এটা আমাকে লিখতে হবে আস্কড। তাহলে আমি লিখতে পারতাম ইনকোয়ার্ড, কোয়েশ্চেন লিখলাম না, আশিক। এইবার দেখেন তো বাবা কি দিয়া শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি এই জায়গাটাতে লিখবো ইফ। এবার আগে যদি ইয়োরটারে সামনে আনি, মানে আগে যদি উইলটারে আমি উড লিখে ফেলি, তাহলে কিন্তু এটা কোয়েশ্চেনই থেকে যাবে, আমি তো প্রশ্ন রাখতে পারবো না। আমাকে অ্যাসার্টিভ বানাইতে হবে, তাই অক্সিলারি ভার্বটা পরে নিব। এবারে যে দেখেন ইওর, ইউ ইউ ইওর 3 নাম্বার ফর্ম আছে, তাহলে হিয়ের 3 নাম্বার ফর্ম হবে, কি হবে? হিজ। এখন এই যে ইওর প্যারেন্টস ছিল, আমরা এখানে লিখবো হিজ প্যারেন্টস। এবার আমরা জানি উইল থাকলে পেছনে গিয়ে হয়ে যায় উড, উড গো। হিয়ার থাকলে দেয়ার হয়, দেয়ার থাকলে আবার হিয়ার লিখে না। ভুলেও যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেন তাহলে আপনার সেন্টেন্স শেষ, কারণ আমরা এটাকে অ্যাসার্টিভ বানাইছি। এইবার একটু খেয়াল করেন, মিম আশিককে বলল তোমার বাবা মা কি সেখানে যাবে? এইবার খেয়াল করেন এটার উত্তরটা কি, মানে বাংলাটা কি হলো? মিম আশিককে প্রশ্ন করেছিল যে তার বাবা মা সেখানে যাবে কি না। খেয়াল করেন যাবে কি না, এই যে এখানে ইফের বাংলা হয়ে গেল কি না। বুঝতে পারছেন কিনা? একটু কুইকলি আনসার দেন তো প্লিজ। জাহুরা সুলতানা, বোঝা গেছে বাবা? দরবেশ আলী ভাই কোথায় ছিলেন ভাইজান? দরবেশ ভাই, দরবেশ ভাই আগে একসময় অনেক কথা বলতো, এখন চুপসে গেছে। চাঁদনি বিল্লাহ, আচ্ছা থাক আপনার স্যার আসবে। নামাজে ছিলাম, স্যার নামাজে ছিলাম। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এটা বোঝা গেছে তো নাকি চাঁদনি?
না, বোঝা যাচ্ছে আজকে আপনাদের মন ভালো নেই, তাই লিখতেছেন না। তাহলে বাবা এইবার দেখেন সবই ঠিকঠাক, যদি এইখানে জাস্ট একটা ওয়েন থাকতো, ওয়েন উইল ইউর প্যারেন্টস গো দেয়ার, তোমার আব্বা আম্মা কখন সেখানে যাবে, তখন আমরা কি করতাম, এই যে এটা ইফ ইম্পারেটিভ, হবে না। হ্যাঁ, ওই জাস্ট দেখতে যেত। দিয়ে ইফ না লিখে ওয়েন লিখতাম, তাই তো বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে আর বাকি বেশি দূরে যাচ্ছি না, আমরা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ দেখলাম। আমাদের নেক্সট ক্লাসে, হ্যাঁ, অনেকগুলো স্লাইড আছে কিন্তু নেক্সট ক্লাসে দেখেন, এই যে ইম্পারেটিভের আমরা নর্মাল নিয়মটা দেখব, ডোন্টের নিয়মটা দেখব, ইম্পারেটিভের লেটের দুটো আলাদা নিয়ম আছে এটা দেখব সাইড বাই সাইড। অপটাটিভের কিছু এক্সক্লুসিভ রুল আছে যেটা আপনি বাংলাদেশের কোনো বইয়ে পাবেন না, ইনশাল্লাহ এগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ব্যাখ্যা করব। ঠিক আছে, আগামীকাল যদি আমি ফ্রি থাকি আপনাদের এই ক্লাসটা আমি ইনশাআল্লাহ আগামীকালকে নিয়ে শেষ করাই দিব। স্যার আপনার বইটা কবে আসবে স্যার? আমার বই জানুয়ারিতে পাবেন ইনশাআল্লাহ ভাই, কারণ জানুয়ারিতে না আনলে আমি বই মেলায় বই নিতে পারবো না, কারণ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তো বই মেলা, বুঝছেন? জানুয়ারিতে জি আনতে জি হবে, জি। আদারওয়াইজ আমি বই মেলায় তো স্টলে বই দিতে পারবো না, এই আর কি। জি তো স্যার। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ন্যারেশন রিলেটেড, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রুমি বলতেছেন স্যার আগামীকাল ক্লাস কখন হবে? আগামীকাল যদি ক্লাস হয় বাবা তাহলে এই যে 6টা বা 6:30 হবে। আচ্ছা, তাহলে আমি আজকে যা যা করালাম আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে এগুলো একটু বাসায় রিভিশন দিয়ে রাখেন, আগামীকাল হোক আর পরশু হোক ইনশাল্লাহ আমাদের ন্যারেশন শেষ হয়ে যাচ্ছে। এখন কিন্তু স্যার আগের মতো আমরা ভিডিও পাই না স্যার, পিডিএফটা পাই ঠিক আছে, তবে ভিডিওটা পাই না এখন স্যার। কোন ভিডিওটা ভাই? এই ভিডিওটা দেয়া হয় না গ্রুপে? মানে না না, প্রায় ক্লাসের একটা ভিডিও আসতে পরে পরে কোনটা আসছে। কোনটা পান নাই বলেন তো, ভিডিও পান নাই আপনার? এরকম হয়েছে যে কোনো স্যার ক্লাস হয়েছে বিগত ভিডিও পান নাই? কয়েকটা ক্লাসের ভিডিও পাইনি। আমাকে একটু জানানো যাবে বাবা কোনটা কোনটা পান নাই? আচ্ছা, বলে স্যার গ্রুপে ছেড়ে দিব না স্যার দেখিয়া। আচ্ছা আচ্ছা, একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুমি, আমি আমি দেখে জানাবো বাবা, আমার আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন, ঠিক আছে? আমার স্যার হোয়াটসঅ্যাপে কিছু নক। পিডিএফ পাওয়া বাকি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, পিডিএফ যেটা যেটা বাকি আছে আমার একটু নক দিন, মানে আমি তো আমার টপিকের পিডিএফ দিয়ে দিচ্ছি, মানে বাকি কোনো টপিকের পিডিএফ পাওয়া বাকি আছে কি আপনাদের? আচ্ছা, যেটা যেটা বাকি আছে আমার একটু জানায়েন। ধন্যবাদ রাজু আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আগামী পরশু আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা দেখে রাখেন, আর পারলে রেয়ার রেয়ার যে ন্যারেশন গুলো আসছে আপনারা পারেন না এগুলো মার্ক করে রাখেন, নেক্সট ক্লাসে আমরা সলভ আসসালামু করবো। আলাইকুম। ঠিক ওকে। আছে স্যার।